স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু দু চারটে কথা বলবো। আমি একবার ভেবেছিলাম যে সব্যসাচীর গবেষণা সম্পর্কে কিছু বলবো, কিন্তু অনুষ্ঠানের যা মূল প্রকৃতি তার সঙ্গে ওটা হয়তো সঙ্গতিপূর্ণ হবে না। সেই জন্য আমার স্মৃতিতে দুটো ঘটনা আমি শুধু বলবো, যেখানে তার চরিত্রে একটা বিশেষ দিক ফুটে উঠেছে। একটা হলো খুব বেশি দিনের নয়, তখনও তার ওই কাল ব্যাধির প্রকোপটা শনাক্ত হয়নি। তার আগে একদিন সকালবেলা উনি হাফ প্যান্ট পরে একটা ঝোড়া ঝুলি নিয়ে আমার বাড়িতে আসেন। প্রথমেই বললেন যে বিনয়দা, আপনি ক্ষমা করবেন, আমি এইভাবে এসেছি, সম্পূর্ণ হেঁটে এসেছি। অশ্বিনী দত্ত রোড থেকে আমার বাড়ি প্রায় 20-25 মিনিট হাঁটতে লাগে। ওই সময় উনি যে কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ বেঙ্গল ওটার সম্পাদনার প্রাথমিক কাজটা শুরু করেছিলেন। আমাকে বললেন, এই আমার লেখক সূচি, আপনি দেখুন আপনি অনুমোদন করেন কিনা ইত্যাদি। এবং সেই সময় আরেকটা কথা বলেছিল, যাতে তার অদম্য প্রাণ শক্তি আর সংকল্পের দৃঢ়তা পরিষ্কার ধরা পড়েছিল। আমি উনাকে বললাম, তুমি যে 50-60টা প্রবন্ধ লেখকের সঙ্গে যোগাযোগ করেছ, সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, বলে যে হবে। এবং একটা কথা আমার এখনো মনে আছে, বলে বাঙালির বউ কথাটা জানেন তো? এই থেকে তার এই যে প্রাণ শক্তির পরিচয় আমি পেয়েছি। আর আরেকটা শুধু আমি বলবো, বহুজন এখানে তার স্মৃতিচারণ করবেন, আর একটা শুধু আমি ঘটনার কথা বলবো। তার প্রথম বইটা যখন বার হয় বহু আগে, অনেকে জানেন তার বয়সে ফিনান্সিয়াল ফাউন্ডেশনস অফ দ্য ব্রিটিশ রাজ, ও আমাকে একটা বই দিতে গেল। দেখলাম ও লিখে দিয়েছে, আমি একটা অবাক হলাম। লিখেছে, বিনয়দা, আপনাকে অনেক সংকোচের সঙ্গে দিল। আমি বুঝতে পারিনি কেন বলল। তারপর আমি বইটা পড়লাম। তারপর তারপরে একদিন দেখা হলো। আমি তোমার তো সংকোচ হওয়ার কোনো কারণ নেই, এই বিশাল পাণ্ডিত্য ধরা পড়েছে এই বইতে, এখানে তোমার সংকোচের তো কোনো কারণ নেই। আমার প্রথম ইচ্ছা ছিল তার কাজ সম্পর্কে কিছু বলা, কিন্তু অনুষ্ঠানের মেজাজের সঙ্গে সেটা ঠিক খাপ খাবে না। সেই জন্য আমি কিছু বলতে চাই না। শুধু এইটুকু বলবো, অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রে তার অসামান্য অবদান আমরা স্বীকার করব। শুধু নিজের গবেষণা নয়, তার ইউনিভার্সিটি, দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে উনি বহু ছাত্রকে এইভাবে অনুপ্রাণিত করেছেন, এবং সেগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে। কারণ অনেকজনের সেই থিসিসের আমি পরীক্ষক ছিলাম। এইটুকু বলেই আমি
শেষ করছি। যদি পরে সময় থাকে তাহলে তার কাজ সম্পর্কে আমার কিছু বলার ইচ্ছে ছিল। স্যার, আমরা অতি দ্রুত এই বক্তৃতার ব্যবস্থা করব এখানে, অতি দ্রুত, এবং সেদিনকে আপনাকে সবিস্তারে এই কথাগুলো বলতে হবে। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করব। এবার স্মৃতিচারণা করবেন অধ্যাপক পবিত্র সরকার। স্মৃতি যে খুব দীর্ঘ এবং অব্যাহত তা কিন্তু নয়, কিন্তু একটা সূত্র ছিল। আমি সব্যসাচীদার বাবার ছাত্র ছিলাম এক সময়। 1956-তে স্কটিশ চার্চ কলেজে আমি ইকোনমিক্স অনার্স নিয়ে পড়েছিলাম 1 বছর। না পেরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই তার পিতার কথা মনে আছে। পরে যখন সব্যসাচীদার বিখ্যাত হয়ে উঠেছেন তখন আমার মনে পড়ল আমার স্যারের ছেলে। তারপরে যোগাযোগটা হলো রবীন্দ্র ভারতীতে যাওয়ার পরে। সেটা একদম প্রথম দিকে তিনি এলেন আমার বক্তৃতা দিতে, এবং তখন থেকে তাকে দাদা, এবং তিনি তার কাছ থেকে অকারণেই অনুজের স্নেহ পেয়ে গিয়েছিলাম। শান্তিনিকেতনে যেতে হয়েছিল একটা কাজে, কিছু পুরনো ডিলিট বিতরণ করতে, কিন্তু তখন রবীন্দ্র ভারতীতে শিল্পকলার ছাত্ররা একটা অনশন ধর্মঘট করেছে, এবং তাদের প্রতি সহানুভূতিতে শান্তিনিকেতনের শিল্পকলার ছাত্ররা আমাকে আমার ঘরে ঘেরাও করল। কোনো অভদ্রতা করেনি। একজন চোখে চোখ মেলে তাকিয়ে রইল, আমাকে চোখে চোখে বন্দি করবার চেষ্টা করল। আমি তো নাটকের লোক ছিলাম এক সময়, কাজে আমার সেটা খুব অসুবিধা হয়নি চোখে চোখে তাকিয়ে থাকা খানিকক্ষণ। তারপর সেইটা যা শুনে সব্যসাচীরা চলে এলেন, রাত এই 1:30 নাগাদ চলে এলেন। চলে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করলেন। রক্ষা করার পরে আমাকে নিরাপদে গাড়িতে তুলে দিলেন, আমি ফিরে এলাম। সেইটা আমার মনে আছে যে উপাচার্যকে রাত 1:30 নাগাদ আমাকে জাগিয়ে দিতে হয়েছিল। সেটা হলো একাডেমিক যোগ না, প্রশাসনিক যোগ। শেষ যে যোগটা, তার আস্থা পেয়ে এই আস্থার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করে ধন্য হয়েছি। সেটা হলো এই এশিয়াটিক সোসাইটির যে বাংলার ইতিহাস প্রকল্পটি, তাতে আমাকে লিখতে দিয়েছেন 200 বছরের বাংলা ভাষা সাহিত্যের ওপর, গুরুদায়িত্ব, এবং আমি ঠিক সময়ে দিতে পারিনি। তিরস্কার করেছেন। আর শেষ ইমেইলটা আমাকে এখনো অপরাধী করে রাখেছে। আই এম রাইটিং দিস টু ইউ ইন অ্যাগনি। এইটা আমি জীবনে বলতে পারবো না, যে একটা মানুষকে আমি কত কষ্ট দিয়েছি। তার অসুখের কথা জানতাম শেষ ওয়ার্কশপে এখানে, তবু যখন হুইল চেয়ারে এলেন মনে হলো এইভাবে বাঁচতে হয়, এইভাবে কাজ করতে হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে একটা লোক মাথা উঁচু করে কথা বলছে, কাজ করছে। এটা আমাদের সকলের কাছে চিরকালের একটা শিক্ষা হয়ে রইল। তার স্মৃতিকে আমি আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। নমস্কার। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এবার অধ্যাপিকা ভারতী রায় স্মৃতিচারণ করবে। সব্যসাচী ভট্টাচার্য, যাকে আমি বাপ্পা নামে জানতাম, আমার খুব কাছের মানুষ ছিল। আর তার কাজ সম্বন্ধে সুরঞ্জন এসে গেছে, সুরঞ্জন একটু বলবে। আর বিনয় বা সত্য আমন্ত্রণ করলেন তার কাজ সম্বন্ধে বিশদ আলোচনা করবার জন্য, যাতে আমিও খুব আগ্রহী। কাজে আমি সেটা বাদ দিয়ে শুধু আমি তার সম্বন্ধে একটা কথা বলতে চাই,
দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে he was great as a historian, we all know. His greatest still was a man. এত অসামান্য ব্যক্তিত্ব ছিল যে, এবং সবসময় সেটা বিনম্র ভাবে ডেকে রাখতো, যে সাধারণ ভাবে তার পরিচয় পাওয়া যেত না। যেটা বিনয় বললেন, দৃঢ় সংকল্প এবং বাঙালির গো, সেটা ছিলই, সেটা ছিল ইতিহাস লেখার টুল। কিন্তু যেটা আমি অবাক হয়ে দেখতাম, he was a man who knew no malice. আমি কখনো কারোকে হিংসে করে, আমাদের একাডেমিক জগতের একই আমরা কত লোকের সমালোচনা, হিংসে, বিরূপ কথা অনেকেই বলে থাকে, কিন্তু এতদিনের পরিচয় সব্যসাচীর কাছে আমি কোনো দিনও কারোর ব্যক্তিগত সমালোচনা শুনিনি। বইয়ের সমালোচনা হ্যাঁ, ইডিওলজির সমালোচনা হ্যাঁ, ব্যক্তির সমালোচনা আমি কোনোদিন শুনিনি। মানে অদ্দেষ্টা সর্বভূতা যাকে বলে, ছিল তাই। আর দ্বিতীয় কথা আমি বলবো, আশ্চর্য জেনারেস ছিল। সব ব্যাপারে তো ছিলই, টাকা পয়সার ব্যাপারে এত মুক্ত হস্ত, বন্ধু বান্ধবদের খাওয়ানো দাওয়ানো। আমার বাড়িতে একটা, আমি এই কিছুদিন আগে একটা ছোট সভা মতন আড্ডা সভা করেছিলাম, যে আমাদের পরস্পর দেখা হয় না, নানান রকম জিনিস আলোচনা করা যায়, এসব আমরা একটা ছোট একটা আড্ডা করি, যাতে আমরা পরস্পর বসে নানান জিনিস আলোচনা করব। প্রথম সভাটা আমার ঘরে হয়, সঙ্গে সঙ্গে সব্যসাচী বললো হ্যাঁ, দ্বিতীয়টা কিন্তু আমার বাড়িতে। এবং আমি হাইটির ব্যবস্থা করেছিলাম, আমি খাও সবাইকে, মালা রান্না করবে, আমরা সবাই খাও। তা আমরা তাই, কি হবে আলোচনা না, আমাকে অবাক করে দিয়ে সব্যসাচী বললো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্করকে নিয়ে আলোচনা করুন। মানে এত চমৎকার লেখক, এবং গ্রাম বাংলা যে ছবিটা তুলেছেন বিভূতিভূষণ ছাড়া কারো কাছে আমরা এরকম ছবি পাইনি। দেখলাম শুধু ইতিহাস নয়, বাংলা সাহিত্যের সঙ্গেও তার পরিচয় এবং অনুরাগ গভীর। আমাদের সব্যসাচী চলে গেল, বাপ্পা চলে গেল, আমার সভা ভেঙে গেছে। কেন ওকে বাদ দিয়ে, ওই প্রাণশক্তিতে ভরপুর ওকে বাদ দিয়ে সভা আর হবে না। আমি তো আর উৎসাহ পাচ্ছি না, আমার উদ্দীপনাও নেই, একেবারে এত অভাব অনুভব করছি। আমরা সবাই ওর অভাব অনুভব করছি, আমরা সবাই ওকে ভালোবাসতাম। আমার আর কিছু বলবার নেই, আমি ছোট শেষ করবো রবীন্দ্রনাথের লিপিকা থেকে 3-4 লাইন। ভোরবেলায় সে বিদায় নিল, আমার মন আমাকে বোঝাতে বসলো সবই মায়া। বন্ধু এসে বললে, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। আমি রাগ করে বললাম, কেন, দেহটা কি ভালো নয়? তবে সে গেল কোথায়? বললাম, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলাম, কে বললে অকৃতজ্ঞ? জানালার বাইরে চেয়ে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে, যেন যে চলে গেল তারই হাসির লুকোচুরি। তারা ছিটানো অন্ধকার থেকে একটা ভর্ৎসনা কানে এলো। ধরা গিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে সেটাকেই এত জোরে বিশ্বাস। আজি কোন সুরে বাঁধিব দিন অবসানের বেলারে। প্রয়াত অধ্যাপকের সুযোগ্য কন্যা অসিধারা দাস আমাদের মধ্যে আছেন, আমি তাকে অনুরোধ। Hello to all of you. I'm very grateful that you have come here today to remember my father. First of all, I would like to say that all of you know him as a scholar, a teacher, academician. To me, he was my much loved father. He was affectionate and he encouraged me in all my efforts, big or small. I am very grateful that when he left Delhi and came to Calcutta, he built a new life here. He and my mother built a new life here with all of you. He did a lot of very
fruitful work here, and therefore it's very fitting that this memorial meeting is being held for my father here in this very hall. I would like to thank all the eminent speakers here, and I would like to also talk about my mother, who was with my father for 50 years. They just spent their 50th marriage anniversary, and she helped him in his brave and courageous struggle against the terrible disease that he was struck with towards the end of his life. Yet he was a fighter, and he was determined to, and he did finish all his pending work that he wanted to finish, all his academic projects, especially the project here about the comprehensive history of Bengal with 65 contributors in 3 volumes. He managed to write the introduction. I'm very grateful to all of you here for being here to remember my father. Let us celebrate his life. Let us remember his legacy, and let him live in us through the memories we have of him. Thank you. শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, আমরা অনেকেই ভেসে চলেছি। এবার অধ্যাপক সুরঞ্জন দাস। নমস্কার। আমার অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যের কাছে পড়ারও সৌভাগ্য হয়নি, গবেষণা করার সৌভাগ্য হয়নি। সব্যসাচীদের সঙ্গে আমার আলাপ 1980-র দশকে আমার অন্যতম অন্তরঙ্গ বন্ধু প্রখ্যাত ঐতিহাসিক অধ্যাপক মুশিরুল হাসানের মাধ্যমে। দুর্ভাগ্যজনকভাবে মুশিরও কিন্তু আমাদের মধ্যে নেই। উনি ডিসেম্বর মাসে সব্যসাচীদের মৃত্যুর কয়েকদিন আগে গত হয়েছে। এবং এটা একটা আশ্চর্যের ব্যাপার, ওই ডিসেম্বর মাসে আমি আমার আরেক মাস্টারমশাইকে হারিয়েছি, অধ্যাপক অনিরুদ্ধ রায়। এই যে 2 মাসের মধ্যে 3 জন ঐতিহাসিক চলে গেলেন, তার ফলে আমাদের ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, অসাম্প্রদায়িক পদ্ধতিতে ইতিহাস রচনা করার, ইতিহাস গবেষণা করার ক্ষেত্রে একটা বড় ধাক্কা আমরা পেলাম। কি করে সেই ধাক্কা আমরা সামলাবো সেটা আমাদেরই দেখতে হবে। সব্যসাচীর গবেষণা নিয়ে আমি কিছু বলবো না, সে বলার ক্ষমতাও আমার নেই। সব্যসাচী কিরকম মানুষ ছিলেন, কি বড় মাপের মানুষ ছিলেন, সে সম্বন্ধে 2-একটা কথা বলতে চাই। বলে 1980-র দশকে প্রথম মালাদিরা মনে আছে, মুশিরের মাধ্যমে মালাদিরা যেখানে থাকতেন দিল্লিতে, সেখানে একজনের বাড়িতে গেছিলাম। তারপরে সব্যসাচীদের মালাদির সঙ্গে আলাপ। তারপরে কয়েকদিনের মধ্যে সব্যসাচীদের সঙ্গে এবং মালাদির সঙ্গে খুব আন্তরিকতা হয়ে যায়। আমাকে কাছে টেনে নেন, অনেকবার সাহায্য করেছেন আমার পরবর্তীকালে প্রফেশনাল জগতে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে, যেটা ভারতীদি বললেন, সব্যসাচীদের কোনো ম্যানেজ ছিল না। পরবর্তীকালে সব্যসাচীদের সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চে কাজ করার সৌভাগ্য হয়েছে, ইউজিসির বিভিন্ন কমিটিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। হিস্ট্রি সিলেবাস রচনার ক্ষেত্রে যে কমিটিতে হয়েছিল সেটা আমিও ছিলাম, সব্যসাচীও ছিলেন। ন্যাশনাল আর্কাইভসের যে কমিটি ছিল, সেখানেও সব্যসাচীদের সঙ্গে কাজ করে সুযোগ পেয়েছি। যেটা সবসময় মনে হয়েছে, সব্যসাচী যে সভাগুলো পরিচালনা করতেন সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে, সবাইকে বলতে দিতেন, মাঝখানে ইন্টারভিউ করতেন না। সবার বলার শেষে উনারা বক্তব্য রাখতেন। যে বক্তব্যটা রাখতেন, অনেকেই আমরা যেন উল্টো পাল্টা কথাবার্তা বলেছি, সবাইকে কিন্তু সেই বক্তব্যটা মনে রেখে আমরা কিন্তু মেনে নিতাম। এক্ষেত্রে সব্যসাচীদার মাস্টারপতি অধ্যাপক বরুণদের কথা মনে পড়ে যায়। আমাদের ছিলেন বরুণ বাবু,
কার্যপদ্ধতি এবং সব্যসাচীদের কার্যপদ্ধতির মধ্যে কিন্তু অনেকটা মিল পেয়েছি। বরুণবাবুর কাছে আমি পড়ার সৌভাগ্য পেয়েছি সরাসরি ভাবে। বরুণবাবু যখন কোনো কমিটির কাজ পরিচালনা করতেন, সবাইকে বলতে দিতেন, বলার পর উনি যে বক্তব্যটা রাখতেন সেটার বিরুদ্ধে কিছু বলার ছিল না। সব্যসাচীদের কার্যপদ্ধতির মধ্যেও কিন্তু এই দিকটা আমার কাছে সবসময় আকৃষ্ট করেছে। এই দিকটা আরেকটা কথা সব্যসাচীদের সম্বন্ধে মনে হয় যে একটা প্রবাদ আছে, একজন বিখ্যাত খ্রিস্টান ফিলোসফার বলেছিলেন যে আমরা তো সাধারণত বলি আর লিডার শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। উনি কিন্তু বলেছেন সেটা না, একজন লিডারের প্রকৃত যে গুণ সেটা হওয়া উচিত নট টু লিড ফ্রম দ্য ফ্রন্ট বাট টু মোটিভেট অ্যান্ড গাইড ফ্রম বিহাইন্ড। সব্যসাচীরা সেটা করতেন, সামনে থাকতেন না, পিছন থেকে আমাদের মতো মানুষকে, আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের সবসময় গাইড করতেন, মোটিভেট করতেন, এনকারেজ করতেন, ভুল করলে সেটা বুঝিয়ে দিতেন। আতিথেয়তার কথা ভারত দিদি বলেছেন, সে ব্যাপারে কিছু বলবো না। একটা কথা বলে শেষ করছি, সব্যসাচীটাকে আমরা দুটো কথা বলে শেষ করছি যে এটা আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্য যে সব্যসাচীদা এবং মালাদি শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসতে ডিসিশন নিয়েছিলেন। তারপরে আমরা যারা সব্যসাচীদার কাছে পড়ার সুযোগ পাইনি দিল্লিতে বা কলকাতাতেও, পরবর্তী যুগে সব্যসাচীদার কাছে একসঙ্গে কাজ করা, কলকাতায় বসে তার কাছে গবেষণার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রাণিত হওয়ার সুযোগটা আমরা পেয়েছিলাম। সেজন্য মালাদি এবং সব্যসাচীদাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কলকাতাবাসীর তরফ থেকে। আর একটা কথা বলে শেষ করবো, সব্যসাচীদা কিন্তু সব্যসাচীদা হতে পারতেন না মালাদি ছাড়া। আমি নিজে দেখেছি যেভাবে সব্যসাচীদার সমস্ত ইন্টেলেকচুয়াল পারসুটস বলুন, পার্সোনাল পারসুটস বলুন, সবকিছুর পিছনে যে মালাদি দাঁড়িয়ে আগে ছিলেন সে জীবনও ছিলেন। সেই জন্য মালাদিকে সেলাম। আমরা একজন মানুষকে, এমন একজন মানুষকে হারালাম, অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ইতিহাস জগতে, আমাদের পার্সোনাল জগতে। তো এটা আমার কাছে একটা অদ্ভুত লাগে। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনজন উজ্জ্বল জ্যোতিষ্ক ইতিহাসের জগতে আমরা হারালাম, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তবে আমি বিশ্বাস করি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো সব্যসাচীদার প্রতি যদি সব্যসাচীদা যে কাজ শুরু করেছেন সেই কাজটা যদি আমরা শেষ করতে পারি। উনি যে পদ্ধতিতে ইতিহাস রচনা করা শুরু করেছিলেন সেই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং উনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন সেই মানবিকতার পরিচয় প্রক্রিয়াটা আরো শক্তিশালী করতে পারি। সেই মানবীয়, ওনার যে বৃহৎ মানবিকতার যে দিকটা ছিল আজকের দিনে সেটা খুব রেয়ার হয়ে গেছে। সেই ব্যাপারটা আমরা যতই পণ্ডিত হই, আমরা যতই প্রফেশনালি সাকসেসফুল করি, শেষ পর্যন্ত মনুষ্যত্ব ব্যাপারটাই কিন্তু, মানবিকতার ব্যাপারটাই কিন্তু শেষ পর্যন্ত সবাইকে মনে রাখে। সব্যসাচীদার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এশিয়াটিক সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার। আমাদের কাছে ইতিমধ্যেই অনেক বার্তা এসে পৌঁছেছে, তার কয়েকটি মাত্র এবং কিয়দংশ মাত্র আপনাদের কাছে জানাবেন এবং পড়ে শোনাবেন এশিয়াটিক সোসাইটির হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি সেক্রেটারি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীদার প্রয়াণের পরে যখন এশিয়াটিক সোসাইটি সিদ্ধান্ত নেয় যে 16 তারিখে এই মেমোরিয়াল মিটিংটা হবে, সেটা আমি নোটিশ পাই 12 তারিখে, 11-12 তারিখে, এবং কয়েকজন ওনার ছাত্র যারা বিদেশে আছেন বা অন্যত্র আছেন তাদের আমি লিখি যে যদি কিছু তারা লিখে দেন। তো তাদের মধ্যে যারা খুব তাড়াতাড়ি রেসপন্ড করেছেন তাদের মধ্যে আছেন দীপেশ চক্রবর্তী, আর ছাত্র TCA রাঘবন যিনি পাকিস্তানে ভারতের অ্যাম্বাসাডার ছিলেন, আছেন সেরিন মুসলিম, আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তী,
এবং ওনার আরেক ছাত্র চিন্নারা। প্রথমে বলি যে দীপেশের কাছে আমি রাত্রি 9টার সময় 12 তারিখে এটা পাঠাই, এবং আমি তখনই এরকম ভাবিনি যে সঙ্গে সঙ্গে উত্তর আসবে, কিন্তু রাত্রি 1:30টার সময় দেখি দীপেশ লিখেছে একটা 2000 ওয়ার্ডসের, এবং সেটা ওখানে লিখেছে বসে বসে, ওই সময় লিখেছে, আগে লেখা ছিল না। এবং তার থেকে আবার ভোর 4টের সময় সেটাকে আবার রিভাইজ করে, এবং তারপরে যখন আমি ওকে ধন্যবাদ জানাই তারপর আবার রিভাইজ করে। তো সেটা আমরা পরে ছাপবো নিশ্চয়ই, তার একটু অংশ বিশেষ আপনাদের পড়ে শোনাচ্ছি। Sabyasachi Bhattacharya was the first teacher of history I ever had after my 8th grade in school. In Nehru's India, high school students who opted to study science did not have to do any humanities subjects except languages from the 9th grade on. Nor was I particularly interested in history at that stage, though life at Residency College through tumultuous Naxalite years had left me with a strong interest in matters social. History came back to my life unexpectedly when I joined the 6th class of the MBA, technically a postgraduate diploma in management program in the Indian Institute of Management, Calcutta, 1969. One of the courses we were required to do in our very first term was an introductory course on Indian economic and business history. I think the course carried the title Historical Roots of Economic Backwardness. The students in that class, about 100 in number and mostly male in composition with 5 or 6 women mixed in, had come from all over India. The majority were students with engineering degrees and backgrounds. I was a science graduate, having studied physics as my honor subject in college. This was not by any means a body of students that historians would normally expect or even want to teach. But IIMC in those days boasted 3 well-known historians on its faculty and teaching staff. Varun Dey, who was away on leave at the Indian Institute of Advanced Studies during our entire first year, Sabyasachi Bhattacharya, who perhaps was not yet a full professor, and Hitesh Ranjan Sannal, who was still working on his magnificent thesis on social history of Bengal temple architecture in the 18th century. Sanyal, being a research fellow, did not teach us. I did not have much sense of Sabyasachi as an historian until I myself became interested in history and started to study the subject seriously under Borun Babu's guidance. By then, by our second year, that is, he had left the institute again, I think to take up an Agatha Harrison Fellowship at Oxford, and then proceeded to join the history faculty of the newly set up Jawaharlal Nehru University. So I did not see very much of him in my second year at the institute. The next time I met Sabyasachi was in December 1972, when we travelled together by train to Muzaffarpur to attend the annual Indian History Congress. By this time I had completed my IIMC diploma and had rejected, wisely or unwisely, depending on your point of view, the allures of a corporate life for that of an historian, and had become an apprentice to Varun Dey, who had, the generous teacher that he was, taken in hand the whole matter of my education as an historian. I was nervous about going to History Congress all on my own and about presenting a paper there. What would I, a complete novice in the world of history, say to people who had studied history all their lives? For some reason, Varun Babu had to skip that process. So I was much relieved to find Sabyasachi as a co-passenger on the train, and he spoke to me with utmost kindness and affection, his speech always leavened by his irreverent sense of humor. Irreverent sense of humor. In the course of that evening on the train, I had to look up some train connection on the railway issued timetables of which Sabyasachi was carrying a copy. Like a fool, I was thumbing through every page of this very thick publication to find particular connection we are looking for. And Sabyasachi, watching my method, laughed and said, "Dipesh, you seem to be employing the research methods of Professor so and so."
referring to a famous professor of an earlier generation whose books we all read and respected, but who, we are told, was extremely unsystematic in finding his very way through archival documents. That was, Deepesh wrote many other things, but I cannot read them. T.C. Raghavan said, his lectures and tutorials remain for me a model on how to encourage students to think for themselves. His put-downs, although always effective, were nevertheless packaged in a way that spurred the class into thinking more deeply and independently. I remember on one occasion I interrupted a lecture on the issue of tariff protection for the Indian industry and British laissez-faire policy in the late 19th century. My question was that many British colonial administrative persons were also in fact in favor of tariff protection and cited the resignation of the Viceroy Lord Northbrook as an example. Bappa's reply was a classic exposition on what was happening in British politics at the time and how Northbrook's resignation was not related to tariffs. At the end, Bappa also pointed out gently that since we are looking at the structural determinants of policy, the question that I read, quote, was not very relevant. It was a reprimand, of course, but so phrased that I was wiser for it. Incidentally, my wife and I first met in Bappa's classes and tutorials. Some 3 decades later, my daughter was also the last batch of the students he taught in jail. And he also quoted some of the mails which came from Professor Sabyasachi Bhattacharya to him. Some of them are very interesting, that how the Sabyasachi's mind was working. Raghavan is writing, I was posted abroad thereafter for long periods and kept in touch with Bappa, largely through correspondence or occasional meetings in Delhi. With the dawn of the internet age, contact was more frequent with emails, and from 2002 onwards I remained very regularly in touch. I have been rereading his mails to me and was struck by his characteristic understated elegance and wit. For instance, in April 2015, he wrote to me in Islamabad, quote, look up the EPW of 18 April for my article on the Indian working class and Nehru. Not very good, but I see people praising it, while some of the best things I wrote never had any appreciation. I don't know what to do with them. For example, an article I would like to share with you on wearing shoes. So this was one kind of thing. And another point that he mentioned is this, that on one occasion I have given some comments on a draft chapter of a forthcoming book of his. Bappa replied, your comment on the intro is biased. However, praise unmerited is sweeter. So that was Raghav. Shirin Musbi, Vidyut Chakraborty. Professor Vidyut Chakraborty wrote particularly about Sabyasachi's Shantiniketan days. I am reading that paragraph. Bhattacharya was to take the responsibilities as the Vice Chancellor of Vishwabharati, November 1991, December 1994, and steer the university in difficult times. He initiated a series of academic programs, and it was during his tenure that the international collaboration of the university took a new turn, especially in Asian studies with the establishment of the Nippon Bhavan. He also was closely associated with the upgradation of the teaching of the French language and culture in the university. His humanitarian concern for the indigenous tribals around Shantiniketan led him to revitalize the Andrews Health Center, bringing health benefit to the communities. Bhattacharya was to also oversee the extension of Tagore's copyright for Vishwabharati for 10 more years and revitalize the Indira Gandhi Center for National Inspiration. He balanced the demanding schedule of a Vice Chancellor with a keen research interest in the Tagore-Gandhi relationship and frequented the Tagore archives. The outcome of this dedication was the volume, The Mahatma and the Prophet, that is now recognized as one of the finest volumes on the august dispute between the two of India's greatest thinkers. Bhattacharya's acumen in the reading of cultural history was also evident in his slim yet perceptive
his son. Then I also will read just a portion of Shirin Musli's response. I came to know Professor Sabyasachi Bhattacharya and his early writings in the early 1970s when I shifted my research discipline from mathematics to history, and I began attending the sessions of the Indian History Congress. It was only in 1982 at the Kurukshetra session of the IHC, where he was president of the Modern India section, that I actually met him and read his book, Financial Foundation of the British Raj. While this book dealt with an important aspect of my own field, I found Professor Bhattacharya dealing in his address with the larger issues raised by the annals schools and British working class history, along with the new economic history and geometrics. He found time later to listen to what I was trying to do with the statistics of the